ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আমরা জানি 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল বের হয়েছে এবং 18তম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ফলাফলে আপনি উত্তীর্ণ হয়েছেন, এজন্য আপনাকে আমার পক্ষ থেকে অভিনন্দন। এবং 22 তারিখ থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু করার আগে যে তথ্যগুলো অবশ্যই সঙ্গে নিয়ে বসবেন। মোট 13টি তথ্য সঙ্গে রাখবেন, যা আপনাকে কোনো রকম বিভ্রান্তির মধ্যে ফেলবে না। তাছাড়া আপনি আবেদন করার সময় কম্পিউটারে বসে এই সমস্যাগুলোর মধ্যে পড়বেন এবং এই সমস্যাগুলো আপনাকে সারা জীবন ভোগাবে। একটি ভুল আপনাকে মনে রাখতে হবে, এই চাকরির জীবনে সারা জীবন আপনাকে ভোগাবে। তো যাই হোক, ভিডিওটি না টেনে পুরো দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। তো কোন তথ্যগুলো আমরা সাথে নিয়ে বসবো সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই দেখুন, 1 নম্বরে 13টির মধ্যে 1 নম্বর তথ্য হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই নিজস্ব এনআইডি দিয়ে ভেরিফাইড হতে হবে। আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেটা নিজস্ব এনআইডি দিয়ে ভেরিফাইড হতে হবে। ইমেল আইডিটিও আপনার নিজস্ব মোবাইল দিয়ে ভেরিফাইড হলে ভালো হয়। এছাড়া প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানা, প্রার্থীর বর্তমান ঠিকানা আপনি যেখানে অবস্থান করছেন, আর স্থায়ী ঠিকানা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী যথাযথভাবে পূরণ করতে হবে। এই বিষয়গুলো আপনাকে অত্যন্ত গুরুত্বভাবে সহকারে পূরণ করতে হবে অ্যাপ্লিকেশনের সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। 4 নম্বরে দেখুন, এসএসসি, এইচএসসি ও অনার্স মাস্টার্সের রেজাল্ট প্রকাশের তারিখ। অর্থাৎ আমরা সার্টিফিকেট দেখেছি, বাট অনেকের মনে নেই এসএসসি রেজাল্ট কত তারিখে প্রকাশিত হয়েছিল ওই বছরের। এইচএসসি, অনার্স, মাস্টার্স এগুলো প্রত্যেকটা রেজাল্ট প্রকাশের তারিখ আছে, আপনি এগুলো অবশ্যই সংগ্রহ করে নেবেন, আগে থেকে একটা কাগজে লিখে নিয়ে যাবেন। এরপরে শিক্ষা জীবনের 2 জন বন্ধুর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল আইডি সাথে রাখুন। বিশেষ করে শেষ শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধু হলে ভালো হয়, কারণ এবার পুলিশ ভেরিফিকেশনের ফর্মটিও একই সাথে পূরণ করা লাগবে। আর পুলিশ ভেরিফিকেশনের ফর্মে আপনার বন্ধুর ঠিকানা, মোবাইল নাম্বার লাগবে, কারণ আপনি কেমন ছিলেন শিক্ষা জীবনে পুলিশ আপনার বন্ধুর কাছ থেকে ফোন দিয়ে সেটা জানার অধিকার আছে। সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনি ফর্ম পূরণ করতে যেয়ে বন্ধুর মোবাইল নাম্বার সংগ্রহ করতে ভেবাচাকা খেয়ে যাবেন। এরপরে দেখুন, যেটা আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ফর্ম একই সাথে পূরণ করতে হবে, সেটা হচ্ছে নাম্বার 6 আমি রাখছি, যে ডেজিগনেশন বা পদবি সম্পন্ন 2 জন পরিচিত ব্যক্তি নিজ পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন হওয়া যাবে না, বাদে আর কি। সেটা হতে পারে আপনার ভার্সিটি জীবনের স্যার, স্কুল ও কলেজ জীবনের স্যার, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ অর্থাৎ কলেজ মাদ্রাসার অধ্যক্ষ হতে পারে, প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে পারে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারে, ব্যাংকার হতে পারে, এলাকার বিভিন্ন বা পরিচিত মুখ হতে পারে। এমন ব্যক্তি আপনি নাম, ঠিকানা, পদবি, মোবাইল নাম্বার এবং যে প্রতিষ্ঠানে তিনি চাকরি বা কর্মরত রয়েছেন সম্পূর্ণ তথ্য সংগ্রহে রাখুন, কারণ তাদেরকে আপনার বিষয়টি জানিয়ে রাখতে হবে। পুলিশ তার কাছে ফোন দিয়ে আপনার সম্বন্ধে জানতে চাইবে, তবে রাজনৈতিক ব্যক্তিবর্গ না হওয়াই ভালো। বর্তমানে রাজনৈতিক ব্যক্তিবর্গ না হওয়াটা আপনার জন্য বেস্ট হবে। পুলিশ ভেরিফিকেশন ফর্মে তাদের এই যাবতীয় তথ্য লাগবে, পুলিশ তাদের সাথে যোগাযোগ করে আপনার সম্বন্ধে জানতে চাইতে পারে। তো এরপরে যে বিষয়টি আপনি রাখবেন সাথে, সেটা হচ্ছে নাম্বার সাথে রেখেছি, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পেপার কাটিং সঙ্গে রাখবেন। এখন আপনার কাজে লাগবে না, কিন্তু আপনি চাকরিতে যোগদান করার পরে যখন এমপিভুক্তির আবেদন করতে যাবেন তখন এই পেপার কাটিংয়ের কপিটা আপনার লাগবে। এটা স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে। সুতরাং ওই সময় আপনি এটা কিন্তু সংগ্রহ করতে হিমশিম খাবেন। এখনই এটা সংগ্রহ করে রাখলে সুবিধা হবে আপনার জন্য। এরপরে নাম্বার 8 দেখুন, শিক্ষা জীবনের সকল সার্টিফিকেট, অনার্স এবং মাস্টার্সের মার্কশিট কাছে রাখুন। স্ক্যান করে পিডিএফ ফাইল করে আপলোড করতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো স্ক্যান করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় আপনাকে পিডিএফ ফাইল করে আপলোড দিতে হবে। এরপর যে 9 নম্বরের তথ্যটি রাখবেন সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র সাথে রাখুন, কারণ জাতীয় পরিচয়পত্র ছাড়া আপনি একজন পরিচয়হীন ব্যক্তি। এটা আপনার যে কোনো সময় যে কোনো কাজে লাগবে, তবে জাতীয় পরিচয়পত্র নাম্বার সাথে রাখলে মোটামুটি নাম্বারটা লগ ইন করলেই আপনার যাবতীয় তথ্য চলে আসে। তারপর আপনি পরিচয়পত্রটি সাথে রাখুন। এরপর পাসপোর্ট সাইজের একটি ছবি, অর্থাৎ আপনি একটা ছবি সাথে রাখবেন, কারণ ছবি সেখানে আপলোড দিতে হবে। এরপর টেলিটক সিম কার্ড, যা টাকা পাঠানোর জন্য দরকার হবে। আপনি যে 1000 টাকা সেন্ড করবেন সেটা টেলিটক সিম কার্ডের মাধ্যমে পাঠাতে হবে। সেটা অন্য কারো মোবাইল হলেও চলবে, জাস্ট টাকা পাঠানোর জন্য দরকার হবে, এই জন্য লিখে রেখেছি। আচ্ছা, 12 নম্বরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজের সিগনেচার। আপনারা অনেক সময় সিগনেচার এক জায়গায় এক রকম করে ফেলি, এটা কিন্তু করা যাবে না। দেখুন, সিগনেচার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনার পরিচয় বহন করে। সুতরাং চেষ্টা করবেন যে সিগনেচারটি নিবন্ধন আবেদনের সময় করেছিলেন সে সিগনেচারটি চালিয়ে যাওয়ার এবং আজীবন চালিয়ে যাওয়ার। ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলবেন চাকরি হবার পরে তখনও এই সেম সিগনেচারটি ব্যবহার করবেন। একটা সিগনেচার পরিবর্তন করতে গেলে অনেক রকম ঝামেলা পোহাতে হয়। এবং সর্বশেষ 13 নম্বর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমি আগেই বলবো যে
প্রতিষ্ঠান চয়েস লিস্টটা আপনি অবশ্যই আগে করে রাখবেন এবং এটা আপনি সাথে নিয়ে যাবেন। কারণ আপনি যদি কম্পিউটারে বসে প্রতিষ্ঠান চয়েস দিতে লাগেন এবং সেটার অর্ডার মেনটেন করতে লাগেন, আপনি কিন্তু ভুল করে বসবেন। সুতরাং আপনি কোন প্রতিষ্ঠানগুলো চয়েস করছেন সেটা অবশ্যই আগে থেকে আপনার লিস্ট চয়েস করা থাকবে এবং সেই লিস্ট অনুযায়ী আপনি শুধু ফর্মে যে সিলেক্ট করবেন। এবং এই তথ্য অর্থাৎ 13টি তথ্য নিয়ে আপনি যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে বসেন, তাহলে একজন এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত একজন লেকচারার হিসেবে আমি বলতে পারি যে আমি সমস্যাগুলো ফেস করেছি। আর এই সেম সমস্যাগুলো আপনারাও ফেস করবেন, কারণ খুব একটা ফর্মেটে পরিবর্তন হবে না। আর আমাদের সময় তাও সময় ছিল যে পুলিশ ভেরিফিকেশনের ফর্মটা আমরা পরে পূরণ করেছি, এজন্য আমরা সময় পেয়েছি, কিন্তু আপনারা কিন্তু সেটা পাবেন না। আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন এবং পুলিশ ভেরিফিকেশনের ফর্ম একই সাথে পূরণ করতে হচ্ছে। সুতরাং এই যে 13টি তথ্য আমি এই ভিডিওতে উল্লেখ করেছি, এই তথ্যগুলো আপনারা অবশ্যই 22 তারিখের আগে নিজের কাছে সংগ্রহ করে ফেলুন এবং এই তথ্যগুলো একটি কাগজে ডাটা আকারে সংগ্রহ করে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে বসুন। তাছাড়া আপনি কিন্তু অ্যাপ্লিকেশন শুরু করার পরে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে, এখানে সেখানে ফোন দিতে হবে, অনেক ধরনের কাগজ ঘাটাঘাটি করতে হবে। বিশেষ করে এসএসসি অনার্স মাস্টার্সের রেজাল্টের তারিখটা এটা আপনাকে অবশ্যই ভালোভাবে জেনে দিতে হবে, কারণ এটা যেন ভুল না হয়, এটা অবশ্যই ওনারা ফলো করে। আর যে ব্যক্তিদের আপনি নাম ঠিকানা ব্যবহার করবেন তাদেরকে অবশ্যই আপনি জানিয়ে রাখবেন, তারা যেন আপনার সম্বন্ধে জেনে থাকে যে আপনি তাদের নাম ঠিকানা ব্যবহার করেছেন। আপনার সম্বন্ধে অবশ্যই পজিটিভ কিছু বলবে বা যেটা সত্য সেটাই বলবে, এরকম একটি তথ্য তাদেরকে জানিয়ে রাখবেন। আর আপনার ফ্রেন্ডস যার নাম্বার আপনি ব্যবহার করবেন, যা তার ঠিকানা দেবেন, তাকেও আপনি অবশ্যই ইনফর্ম করে রাখবেন। তো ভিউয়ার্স, আসলে অনেক সময় এই সামান্য ভুলের জন্য আপনি সারা জীবন পস্তাতে হবে। আর সাবজেক্ট চয়েস প্রতিষ্ঠান চয়েসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠান চয়েস দেবার পরে আপনাকে অবশ্যই প্রতিষ্ঠানটির অর্ডার মেনটেন করতে হবে, অর্থাৎ রিঅর্ডার ভালো করে যাচাই করতে হবে। অর্ডার যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনি একবার কোনো প্রতিষ্ঠানে চাকরি পেয়ে গেলে আপনি এনটিআরসি অফিসে ঘুরে ঘুরে ধর্ণা দিয়ে পায়ের স্যান্ডেল ক্ষয় করে ফেলবেন, তারপরে কিন্তু আপনার আর কোনো সুরাহা হবে না। আর আপনি ভালো করে জানেন যে এবার যারা নিবন্ধনে পাশ করেছে তাদের সবার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। 2-1 জন হয়তো হবে না, সে বা 2-4-10 জন হবে না, তাদের বিষয়টা আলাদা। সুতরাং আপনাকে ডিসিশন নিতে হবে ভেবে চিন্তে, যে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, আপনাকে আগে পিছে ডানে বামে সব রকম চিন্তা করে আপনার জন্য কোনটা সুবিধা হয় ঠিক সেই বিষয়গুলো যাচাই করে আবেদন করবেন। তবে এর পরের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে প্রতিষ্ঠান চয়েস দিবেন এবং কিভাবে চয়েস দিলে আপনার চাকরি নিশ্চিত হবে, সে বিষয়ে একটি ভিডিও তৈরি করব। এবং সর্বশেষ আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন। সেই ভিডিওতে আমি পরপর যে কোনো নিয়ে আসবো। অর্থাৎ আজকের ভিডিওটি মূলত আপনি যে তথ্যগুলো সাথে নিয়ে বসবেন সে তথ্যের উপরে আমি কথা বললাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, ধন্যবাদ।